ইরানের শীর্ষ নেতার পদে নতুন করে কাউকে নির্বাচিত না করা হলে এবং সামরিক বাহিনী বিলুপ্ত করার শর্তে দেশটির সাথে যুদ্ধ বন্ধ করতে রাজি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রেভলিউশনারি গার্ডের কোনো সদস্য আত্মসমর্পণ করলে তাকে কোনো শাস্তি পেতে হবে না বলে আশ্বস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে বর্তমানে যে মাত্রায় যুদ্ধ চলছে তা আরও 6 মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে তাদের। এরই মধ্যে শনিবার ইরানের তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানে বড় ধরনের হামলার ট্রাম্পের হুমকির পর শনিবার রাতে প্রথমবারের মতো সরাসরি ইরানের তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন ইরানের শাহরান রিফাইনারিতে অন্তত 3 দফা হামলা চালায় আইডিএফ। এতে ওই তেল পরিশোধনাগারে আগুন ধরে যায়। একই দিন লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়ে নতুন করে কয়েকজনকে হত্যা করে নেতানিয়াহুর বাহিনী। জবাবে ইসরায়েলের হাইফা তেল পরিশোধনাগার, রাজধানী তেল আবিব সহ বিভিন্ন জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে তেহরান। এর আগেই লেবানন থেকে ইসরায়েলের হাইফা বন্দরে রকেট ছড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের পর সংযুক্ত আরব আমিরাতেও মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। একই দিন বাহরাইন ও আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় ইরান। শনিবারের এই হামলায় বাহরাইনের রাজধানী মানামার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইসলামিক বিপ্লবী গার্ডের দাবি, ওই ঘাঁটি থেকেই ইরানের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা করা হয়েছিল। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা বাড়াতে চায় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এর জবাব দিতে প্রস্তুত। বিবৃতিতে আরাকচি অভিযোগ করেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অঞ্চলে শান্তি স্থাপনের আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু ট্রাম্প ইরানের সামর্থ্যকে ভুলভাবে বোঝার কারণে তা তাৎক্ষণিক নষ্ট হয়ে গেছে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে যুদ্ধে যুক্ত করেছে বলেও অভিযোগ করেন আরাকচি। একই দিন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি নতুন করে কোনো নেতা নির্বাচন না করে এবং তাদের যদি কোনো সামরিক বাহিনী না থাকে তাহলেই এ যুদ্ধ বন্ধে সম্মত হবেন তিনি। আমরা নিশ্চিত নই ইরান কি করছে, তবে তারা ভালো অবস্থায় নেই। যদি তারা তথ্য পেয়েও থাকে তাতে তাদের তেমন সাহায্য হচ্ছে না। গত এক সপ্তাহে ইরানের যা হয়েছে তা দেখলেই বোঝা যায় তারা আগের তুলনায় অনেক কম ড্রোন পাঠাচ্ছে এবং এখন তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনও সময় আসতে পারে যখন আত্মসমর্পণ করার মতো কেউই হয়তো বেঁচে থাকবে না। অন্যদিকে ইরানের এলিট ফোর্সের কোনো সদস্য যদি আত্মসমর্পণ করে তাকে কোনো শাস্তি পেতে হবে না বলে আশ্বাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৃষ্টি ঘটক, ৭১। আনুষ্ঠানিকভাবে ২৪ ঘন্টার মধ্যে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করবে ইরান। সুপ্রিম লিডার নির্বাচন করা বিশেষজ্ঞ পরিষদের সদস্য হোসেন মুজাফফারি জানিয়েছেন, এ নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন তারা। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে শূন্যতা তৈরি করে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা কল্পনার জন্ম দেয়। এরপর থেকে নতুন নেতা হিসেবে তার ছেলে মোস্তফা খামেনির নাম উঠে আসে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনির দ্বিতীয় ছেলে এবং ইরানের শাসন ব্যবস্থার অন্যতম প্রভাবশালী কিন্তু আড়ালে থাকা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানে হামলা চালানোর শুরুতে যুক্তরাজ্য অংশ না নেওয়ায় দেশটির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তারা ইরানের যুদ্ধে জয় পাচ্ছেন আর এখন যুক্তরাজ্য রণতরী পাঠাচ্ছে, কিন্তু এখন এই সহায়তার দরকার নেই তাদের। কিন্তু যুক্তরাজ্য যে প্রথম থেকে যুদ্ধে জড়ায়নি বা তাদের সহায়তা করেনি সেই বিষয়টি মনে রাখা হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। গত ২৮ অক্টোবর যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানান। যদিও পরে ট্রাম্পের অনুরোধে ঘাঁটি ব্যবহার করতে রাজি হয় স্টারমার।
ইরানের সাথে চলমান সংঘাতে মার্কিন সামরিক আধিপত্যের কিছুটা দুর্বলতা চোখে পড়েছে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন প্রতিরোধে ওয়াশিংটনের ব্যর্থতা কিংবা বাহরাইনে মার্কিন নৌবহরে সদর দপ্তরে হামলা সেই বার্তাই দিচ্ছে। পেন্টাগন এটাকে সামান্য বিচ্যুতি বলে উড়িয়ে দিলেও বিশ্লেষকরা বলছেন বিশাল কোনো ব্যবস্থার পতনের লক্ষণগুলো সাধারণত সূক্ষ্মই হয়। ওরিসুল ইসলামের রিপোর্ট। গত 28শে ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর মাত্র 3 ঘন্টার মাথায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানে তেহরান। বিশেষ করে কুয়েতের কমান্ড সেন্টারে ড্রোন হামলায় 6 মার্কিন সেনার মৃত্যু খোদ ওয়াশিংটনকে স্তম্ভিত করে দেয়। অত্যাধুনিক রাডার থাকা সত্ত্বেও ড্রোনটি সম্পর্কে আগাম কোনো সতর্কবার্তা পায়নি মার্কিন বাহিনী। সিবিএস নিউজের তথ্য মতে কোটি কোটি ডলারের সেই প্রতিরক্ষা ব্যবস্থা স্রেফ একটি গাড়ি বোমা ঠেকানোর উপযোগী ছিল, আকাশপথের হামলা রুখতে নয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বিষয়টিকে সামান্য বিচ্যুতি বলে উড়িয়ে দিতে চাইলেও বিশ্লেষকরা দেখছেন চরম গাফিলতি। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে মাত্র $30,000 ইরানি ড্রোন ধ্বংস করে দিয়েছে আমেরিকার বহুমূল্য রাডার ইউনিট। এর ওপর কুয়েতের আকাশে ফ্রেন্ডলি ফায়ারে 3টি F-15E যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাকে রহস্যজনক ও অস্বস্তিকর বলছেন বিশেষজ্ঞরা। সামরিক সক্ষমতার চেয়েও বড় সংকট এখন কূটনৈতিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মিত্রদের নিয়ে চলাই ছিল যুক্তরাষ্ট্রের মূল শক্তি, কিন্তু ট্রাম্প প্রশাসনের একলা চলো নীতিতে ক্ষুব্ধ ইউরোপ। পরোক্ষভাবে সমর্থন করলেও জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য সরাসরি এই যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্পের রাশিয়া ঘেঁষা নীতি আর গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা পূরণও মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন রোমান সাম্রাজ্যের মতো মার্কিন সাম্রাজ্য হয়তো আজই ভেঙে পড়বে না, তবে যথাযথ পরিকল্পনা ও কূটনীতি বর্জনের যে পথ ট্রাম্প বেছে নিয়েছেন তার নেতিবাচক প্রভাব ভুগতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অরিসুল ইসলাম, ৭১। একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে জানাবো হরমুজ প্রণালীর স্থিতিশীলতা নিয়ে চীনের বার্তার খবর। ৭১-এর সাথে থাকুন। ফিরে এলাম বিরতি পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। হরমুজ প্রণালী এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এ মন্তব্য করেন। মাওনিং বলেন, হরমুজ প্রণালী এবং এর আশেপাশের জলপথ বিশ্বজুড়ে পণ্য পরিবহন ও জ্বালানি বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ এবং এখানে সামরিক উত্তেজনার কারণে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা উদ্বেগের বিষয়। ইরানকে ঘিরে চলমান সংঘাত গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। সামরিক হামলা, পাল্টা হামলার মধ্যে কূটনৈতিক তৎপরতার কোনো সম্ভাবনা এখনো দেখা যায়নি মধ্যপ্রাচ্যে। অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে ইরান ইসরায়েলের বেশিরভাগ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। রাজধানী তেহরানের সকালটা ছিল এমন। ব্যস্ত সড়কে ছুটে চলছে গাড়ি, আর বাজারে বিক্রেতারা বসেছেন নিত্যপণ্যের পসরা সাজিয়ে। কিন্তু স্বাভাবিক এমন দৃশ্যের আড়ালেই চলছে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ। আতঙ্ক নিয়েই থমকে থাকা জীবনকে সচল করার চেষ্টা করছেন ইরানিরা, যদিও হামলার আশঙ্কায় দিন কাটছে তাদের। কেননা ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যাটাই সবথেকে বেশি। ইরানের নাগরিক মোর্তজা আসাদি মশলার ব্যবসা করেন দুবাইয়ে। সেখানেই পরিবার নিয়ে থাকলেও পরিবারের বাকি সদস্যদের নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি, কেননা হামলার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ইরানে থাকা পরিবারের সদস্যদের সাথে। আরব আমিরাতে একজন ইরানি প্রবাসী হিসেবে অনেক চিন্তিত আমি। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ নেই, হামলা চলছেই, এমনকি এখানেও হামলা হচ্ছে। আমি কেবল আমার জন্যই নয়, আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী সমস্ত ইরানি প্রবাসীদের জন্য চিন্তিত। আমরা এই অস্বস্তিকর যুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি চাই। অন্যদিকে শঙ্কায় দিন পার করছেন ইসরায়েলের বাসিন্দারাও। উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা থাকায় হতাহতের সংখ্যা কম, তবুও স্বাভাবিক জীবনে ফিরবেন কবে জানা নেই তাদের। প্রভাব পড়েছে জেরুজালেমে। জনমানবহীন রাস্তাঘাটে সাইরেন বেজে উঠছে, বাড়ছে আতঙ্ক। এটা এক কঠিন সময়। আমরা জানি না এর শেষ কোথায়। আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। বাংকারে থেকে মানসিক চাপে আছে সবাই। সাইরেনের শব্দ আতঙ্ক সৃষ্টি করছে। চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। আনুষ্ঠানিক কূটনৈতিক তৎপরতা এখনো দেখা না যাওয়ায় যুদ্ধ কবে শেষ হবে তা এখনো স্পষ্ট। আরাফাত ইসলাম, ৭১।
এবার ইরানকে বিভক্ত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরাক যুদ্ধের পর লিবিয়া ও সিরিয়ার মতো দেশের রাজনৈতিক অস্থিরতা এবং বিভক্তির নজির দেখা গেছে। ইরানের ক্ষেত্রেও একই ধরনের কৌশল প্রয়োগ হতে পারে কিনা এই নিয়েই উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। এদিকে বিশ্লেষকদের মতে সামরিক চাপের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ জাতিগত বিভাজনকেও কৌশল হিসেবে ব্যবহার করার চেষ্টা হতে পারে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে নানা কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে দেশগুলোকে সরাসরি নিজেদের প্রভাবলয়ে আনা সম্ভব হয়নি, সেগুলোকে দুর্বল বা বিভক্ত করার কৌশলও নিয়েছে তারা। এখন প্রশ্ন, ইরাক যুদ্ধের পর লিবিয়া, সিরিয়া ও সুদানের মতো একই ধরনের কৌশল কি ইরানের ক্ষেত্রেও দেখা যাবে? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানা কারণ তুলে ধরা হয়েছে। কখনো বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, আবার কখনো কারণ হিসেবে দেখানো হয়েছে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হচ্ছিল, ঠিক সে সময় উত্তেজনা নতুন করে বাড়ে। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামরিক চাপ বাড়ানোর ক্ষেত্রে অবস্থান নেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে মধ্যপ্রাচ্যে কৌশলগত দিক থেকে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দীর্ঘদিন ধরেই দেখা হয় ইরানকে। উপসাগরীয় বেশ কয়েকটি আরব দেশ এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে। ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে ইরানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানে ফার্সি সংখ্যাগরিষ্ঠ হলেও কুর্দি, আজেরি ও বালুচ সহ বেশ কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে, যাদের মধ্যে রাজনৈতিক ও আঞ্চলিক অধিকার নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন আছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক হামলার পাশাপাশি আরেকটি কৌশল হতে পারে ইরানের ভেতরের জাতিগত বিভাজন কাজে লাগানো। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এমনও বলা হয়েছে, কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যদিও বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। তবে কখনো দেশটির ভেতরে সংঘাত তৈরি হলে তার প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর। প্রায় 9.5 কোটি মানুষের দেশ ইরান অর্থনৈতিক ও সামরিকভাবে বেশ শক্তিশালী। শুধু আকাশ হামলা দিয়ে শাসন পরিবর্তন করা ইতিহাসে খুব কমই সম্ভব হয়েছে। তাই সরাসরি ক্ষমতা পরিবর্তনের চেয়ে ইরানকে ভেতর থেকে দুর্বল করে দেওয়াই হতে পারে দীর্ঘমেয়াদী কৌশল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেওয়ান মুবাশশিরা হোসেন, 71। আরেকটি বিরতি নিচ্ছি, 71-এর সাথে থাকুন। ফিরে এলাম বিরতি পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। লন্ডনে দায়িত্বরত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামকে দেশে প্রত্যাহার করে নিয়েছে সরকার। প্রায় 1 বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর তাকে প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমান কবির। শনিবার হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আবিদা ইসলাম লন্ডনের হাইকমিশনকে আওয়ামীকরণের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশের স্বার্থ না দেখার অভিযোগও রয়েছে আবিদা ইসলামের বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে তাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমান কবির এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় তাদেরকে অভ্যর্থনা জানান লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তারা। হাই কমিশনার লন্ডনও কতদিন ডিভাইসিভ বিহেভিয়ারে কন্ডাক্টে কমিউনিটিরে ডিভাইড করে রাখছে, যে আওয়ামী লীগকরণ করছে এই হাই কমিশনকে। আওয়ামী লীগকরণের দান্দা লইয়া চলছে, কমিউনিটির দান্দা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না। এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। থ্যাংক ইউ। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবার হাজির হবে বিশ্বজোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।